বিশ্ব আইভিএফ দিবস 25শে জুলাই 1978 সালে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় লুইস ব্রাউনের। কাজে এই দিনটি বিশ্বের জন্য একটি অবিস্মরণীয় দিন। টেস্ট টিউব বেবি কেন বলা হয়? ঠিক টেস্ট টিউবে যে হয় তা নয়, এটির ভ্রূণটি বাইরে তৈরি করা হয় কৃত্রিম উপায়ে। সেই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটি পেট্রি ডিশে ভ্রূণটি তৈরি হয়। সেই ভ্রূণটি মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করলে তারপর থেকে স্বাভাবিকভাবেই যেভাবে প্রেগনেন্সি বড় হয় সেভাবেই বাচ্চা বড় হয়। এরপরে আর কোনো ডিফারেন্স নাই। সেই হিসাবে এটাকে পেট্রি ডিশ বেবি বলা উচিত ছিল, হয়তো শ্রুতি মধুরতার জন্য টেস্ট টিউব বেবি বলা হয়, কিন্তু তার শুরুটা হয় পেট্রি ডিশে, তারপর থেকে স্বাভাবিক প্রেগনেন্সির মতোই। স্টেপটো অ্যান্ড এডওয়ার্ড একজন গাইনোকোলজিস্ট এবং একজন সায়েন্টিস্ট, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টেস্ট টিউব বেবির আবিষ্কার হয়। তাদের 100তম চেষ্টায় তারা প্রথম সফল হয়। তো 100 এবং 101 এই দুই চেষ্টাতে তাদের প্রেগনেন্সি হয়েছিল, কিন্তু দুটোই একটা অ্যাবর্শন এবং একটা এক্টোপিক প্রেগনেন্সি হয়েছিল। 102তম চেষ্টায় ছিল লুইস ব্রাউন। লুইস ব্রাউনের মায়ের 2 টিউব বন্ধ ছিল, বাইলেটারাল টিউবাল ব্লক, যার ফলে আইভিএফ করা হয়েছিল। তাদের প্রথম চেষ্টাতেই লুইস ব্রাউনের জন্ম হয়। তো এগুলো টেস্ট টিউব কেন করা হয়? প্রথম কনসেপ্টটা কিন্তু টিউবাল ব্লক থেকে এসেছে, কিন্তু তারপরে অনেক ইন্ডিকেশন দাঁড়িয়েছে এখন টেস্ট টিউব করা হয়। এত দীর্ঘ আমি অল্প সময় বলতে পারবো না, কিন্তু পুরুষ বন্ধাত্বের জন্য যে পদ্ধতি ইক্সি, সেটা কিন্তু আবিষ্কার হয়েছে পরে। সেটা 1991 সালে। 91 আগ পর্যন্ত পুরুষ বন্ধাত্বের জন্য কোনো চিকিৎসা ছিল না। কাজে ইক্সির আবিষ্কার 1991 সালে। সেটারও একটা মজা আছে, অ্যাক্সিডেন্টালি এটা আবিষ্কার হয় যে ইক্সি করেও প্রেগনেন্সি হওয়া সম্ভব। তো এই চিকিৎসা বাংলাদেশে কিন্তু অনেক এগিয়ে এসছে। আমরা জানি যে বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হয়েছিল 2001-এ। তারপর থেকে এই 25 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখানে অনেকগুলো সেন্টার আছে, আমাদের অনেক বিশেষজ্ঞ চিকিৎসকও আছে। কাজে এখন এই চিকিৎসার জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, দেশে এই চিকিৎসা হয়। একটা অসুবিধা একটাই, চিকিৎসাটা একটু এক্সপেন্সিভ, কারণ মেজরিটি জিনিস আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে, এবং ড্রাগ সহ যেসব ড্রাগ দিয়ে ডিম্বাণু তৈরি করা হয় সেই ড্রাগও আগে ইম্পোর্টেড ছিল, এখন এই বছর 2 ধরে আমাদের দেশের কোম্পানিগুলো এই ঔষধ তৈরি করছে। কিন্তু অন্যান্য জিনিসগুলো ইম্পোর্টেড দিকে একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট অত্যন্ত সহজ ট্রিটমেন্ট, এখানে ঝুঁকিও অত্যন্ত কম। কাজেই খুব জটিলতা নেই। কাজেই সমস্যা একটাই যে এর কস্ট বেশি এবং সাকসেস রেট আশানুরূপ নয়। মানে পেশেন্ট যখন আইভিএফ করতে আসে তারা মনে করে যত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এবং এটাই বোধহয় সর্বোচ্চ চিকিৎসা। যেহেতু অনেক দুর্জেয় জিনিস, অজেয় জিনিসকে জয় করা যায়, যেমন স্পার্ম যাদের থাকে না, টেস্টিস থেকে আনতে হয়, রিয়েলি সেটা একটা অজেয় জিনিস। কিন্তু কাজেই এটা সর্বোচ্চ চিকিৎসা, এখানে সাকসেসফুল হবেই, সেই জিনিসটা কিন্তু ঠিক না। সাকসেস রেট সবার কিন্তু প্রেগনেন্সি হয় না। এখন বাইরের সাথে যখন তুলনা করে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের সাথে যখন তুলনা করে, যে অনেক সাকসেস রেট ওদের, এখানে অনেক অন্তর্নিহিত জিনিস আছে। যে যেখানে যেমন আপনার একটা ভালো শাড়ি নেই, আপনি বিয়ে খেতে যাবেন, তখন অন্যের কাছ থেকে একটা শাড়ি ধার করে এনে আপনি বিয়েতে গেলেন, সবাই বুঝবে যে শাড়িটা আপনার, কিন্তু আসলে আপনার নয়। এরকম কিছু ব্যাপার আছে এখানে চিকিৎসা, যেটা আমাদের দেশে হয় না। রিলিজিয়াসলি এই ধার করা, স্পার্ম বা ওভাম ধার করা রিলিজিয়াসলি আমাদের ইসলামে নিষিদ্ধ। কাজেই আমাদের দেশে এটা হয় না। আমার জানা মতে কোনো সেন্টারই এটা করে না। আমরা তো করিই না, অন্যান্য সেন্টার আমি আশা করছি যে তারাও করছে না। এই জন্য আমাদের সাকসেস রেট অন্যদের তুলনায় কম। কারণ আমি যখন আপনাকে ট্রিটমেন্ট করলাম, আপনার একটু ডিম্বাণু পেলাম না, অথবা যে ডিম্বাণুটা পেলাম তার কোয়ালিটি অত্যন্ত খারাপ, কাজেই সেটা দিয়ে প্রেগনেন্সি হওয়া সম্ভব না। আপনি যদি আসেন 40 বছর বয়সে, তখন আপনার ডিম্বাণুর সংখ্যা অনেক কমে যায় এবং ডিম্বাণুর কোয়ালিটিও খারাপ হয়ে যায়। কাজেই সে তাদের সাকসেস রেট কিন্তু অত্যন্ত কম, সেখানেই ধার করার প্রশ্নটা চলে আসে। কাজেই এইটা বাদ দিলে আপনি নিশ্চিন্তে এখানে করতে পারেন। কোথায় যাবেন, আপনি সেই সেন্টার চুজ করার দায়িত্ব আপনার। আপনি সেই সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নিন, তাদের ক্লিনিশিয়ান কে আছে,
তাদের কী কী ইকুইপমেন্ট আছে, তাদের সবাই আপনাকে ওপেনলি বলবে, বলা উচিত। নীতিগতভাবে আপনি এটা জেনে নেবেন, তারপরে চিকিৎসা করবেন। আপনার গাইনোকোলজিস্টকে ওনার দক্ষতা কেমন সেটাও আপনার জানার অধিকার আছে, এবং আদৌ কোনো গাইনোকোলজিস্ট কি না সেটা আপনি দেখে নেবেন। কারণ প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে তাদের সাকসেস রেট 80%, 90%। তারা আদতে অনেকে কিন্তু গাইনোকোলজিস্টই নন। এখানে গাইনোকোলজিস্টের ইম্পর্টেন্স হলো শুধু গাইনোকোলজিস্ট না, একদম ফার্টিলিটি স্পেশালিস্ট হওয়া উচিত। এই কারণে যে পেশেন্ট সিলেকশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কার আইভিএফ লাগবে কার লাগবে না এই জিনিসটা জানতে হবে। এই জিনিসটা ফার্টিলিটি স্পেশালিস্ট ছাড়া অন্যদের পক্ষে জানা সম্ভব নয়, কারণ এটা অনেকগুলো দিক আছে, আর এর অনেক চিকিৎসা আছে। আইভিএফই কিন্তু একমাত্র চিকিৎসা নয়, কাজে অনেক চিকিৎসা আছে। সেই চিকিৎসাগুলো ফেল করলে তারপরে আইভিএফ। শুধুমাত্র যাদের বাইল্যাটারাল টিউবাল ব্লক অথবা শুক্রাণুর সমস্যা, সিভিয়ার অলিগোস্পার্মিয়া বা অ্যাজিওস্পার্মিয়া, এই দুটো ক্ষেত্র বাদে আমাদের কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে, এবং সেই ট্রিটমেন্ট কোন পেশেন্টের কী ট্রিটমেন্ট লাগবে এটা একদম অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট ছাড়া কেউ কিন্তু জেনুইনলি এটা আইডেন্টিফাই করতে পারে না। এটা ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট সিলেকশন একটা ইম্পর্টেন্ট বিষয়। এই যে আপনাদেরকে বলতে চাই যে আমাদের দেশে এমন একটা চিকিৎসা যে হচ্ছে, এটার জন্যই তো আমাদের আসলে অনেক শুকরিয়া যে আমরা এটা করতে পারছি। এই যে আপনারা আস্থার সাথে বিভিন্ন সেন্টারে আপনারা দেখে সেন্টার চুজ করেন, গাইনোকোলজিস্ট চুজ করেন, এবং দেশেই চিকিৎসা করান। কারণ আপনাদের বাইরে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। বিশেষ করে যারা আমাদের পেশেন্ট আছেন, আমরা চাই তাদের প্রত্যেকে যেন যে সেন্টারেই যাক সেখান থেকে বাবা মা হয়ে আপনাদের আশা পূরণ করে চলে আসতে পারেন।